দক্ষতা ও সমন্বয়ের অভাবে বন্যা দুর্গত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। ট্রাক থেকে নৌকা নামানো ও সেগুলো পানিতে চালানোর মতো দক্ষতা নেই স্বেচ্ছাসেবীদের। ফলে অল্প কয়েক জায়গাতেই ঘুরে ফিরে দেয়া হচ্ছে সহায়তা। একই ব্যক্তি পাচ্ছেন বারবার। এক সপ্তাহ ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের জাদুইয়া গ্রামের সেলিম উদ্দিন। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। প্রত্যন্ত অঞ্চলের কারণে এখনো পাননি ত্রাণ সহায়তা। একই চিত্র প্রত্যন্ত অঞ্চলের হাজারো বানবাসীর। বানবাসীদের দাবি, ত্রাণ বিতরণে সমন্বয় নেই, পাশাপাশি দুর্গম এলাকায় নিয়মিতভাবে পৌঁছাচ্ছে না ত্রাণ। এতে কষ্টে দিন কাটছে তাদের। ত্রাণ দিতেছে কিন্তু কেউ 4 বার পাইছে, কেউ 5 বার পাইছে, কিন্তু এই পর্যন্ত আমরা একবারও পাইনি। জেলা প্রশাসক বলছেন, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে। সঠিকভাবে বন্টন করতে পারলে পানিবন্দী মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। আমাদের হাতে দিতে হবে না, জেলা প্রশাসনকেও দিতে হবে না, সেনাবাহিনীকেও দিতে হবে না, আপনারাই ডিস্ট্রিবিউশন করবেন। শুধু আমাদের সাথে সমন্বয় করবে যে কোন এলাকাটায় আমরা এখন পৌঁছাতে পারিনি, সেই এলাকাটাতে যাওয়া দরকার, বা এখানে আমরা 5 বার দিয়েছি, ওখানে মাত্র 1 বার দিয়েছি। একই অভিযোগ ফেনী ও কুমিল্লাতেও। নৌযান সংকট আর রাস্তাঘাট ডুবায় পৌঁছাতে পারছে না ত্রাণ। বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকটও। এতে দুর্ভোগে পড়েছেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন বন্ধু বান্ধব থেকে, প্রবাসী থেকে টাকা কালেক্ট করে এইটা আমরা এখানে আইসা দেওয়ার চেষ্টা করতেছি। জেলা প্রশাসক বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা টোটাল সিনারিওটা জানি যে কোথায় গিয়েছে, কোথায় যায়নি। আমরা সেটা উপজেলা নির্বাচনের মাধ্যমে আমরা সমন্বয় করে দিয়ে থাকি। কিন্তু অনেকেই যে আমাদের সাথেও না, উপজেলা নির্বাচনের সাথে সমন্বয় না করে তারা নিজেরা চলে যাচ্ছে, এই সমস্ত জায়গায় হয়তো অনেক সময় দেখা যায় ওভারলোডিং হচ্ছে। তবে ভিন্ন চিত্র খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জে। বানবাসীরা পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক সংস্কার করায় ত্রাণ নিয়ে যেতে পারছেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। নোয়াখালীতে পানি বাড়ায় আশ্রয় কেন্দ্রে বেড়েছে বন্যার্তদের ভিড়। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পানির নিচে তলিয়ে আছে 60,000 হেক্টর ফসলি জমি। সব উপজেলায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই সমস্যা পানিটা নিয়ে তো ভাই ঘরতে বাড়িতে পারি না। লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট আমরা তো এডি ফেলাই যাবো কি করে, এডির মায়া তো আমরা আছি। বৃষ্টির কারণে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে। অনেক কাঁচা বাড়ি ঘর বন্যার পানিতে ভেসে গেছে। সেই সঙ্গে বেড়েছে আশ্রয় কেন্দ্রে দুর্গতদের ভিড়। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো 5 উপজেলায় পানিবন্দী 8 লাখ মানুষ। আমাদের এখানে পানি উঠে গেছে, আমরা কোনো কিছুতে দেখতেছি না, সেজন্য আমরা এখানে এটা আশ্রয় নিচ্ছি। আমরা আশ্রয় করতে চাইতেছি, আমাদের ঘরে দুয়ারে পানি উঠে গেছে, বাচ্চা নিয়ে থাকা যায় না, ঘরের ভিতরে খাট পর্যন্ত ডুবে গেছে, খাওয়া দাওয়া খান যায় না। ফেনীর পশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামছে পানি। তবে এখনও পানিবন্দী হাওড় অঞ্চলের লাখো মানুষ। হবিগঞ্জের বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। এখনও চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের পানিবন্দী লাখো মানুষ। ওখানে আমরা কিছুখান পানি কমনে আমরা কিছু কিছু বাড়িগুলো আইসা যাওয়া করতেছি। আশ্রয়কেন্দ্র আছে, মালিক আছে, এখান থেকে লোক ওইখানে নিতেছে, ওইখানে আরো লোক উঠতেছে। দোনো জায়গায় প্রচুর পরিমাণ লোক আমাদের পানিবন্দী। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়ায় বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে দুর্গত এলাকার বাসিন্দারা। মিরসরাইয়ে পানি না নামায় ভোগান্তিতে 3 ইউনিয়নের 6,000 মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গত এলাকার আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং অনেক জায়গা রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি, ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে সমন্বয়হীনতা রয়েছে। আপনি তো সেখানে আছেন, সেখানে বাস করেন, আপনি কি ধরনের আপনার কাছে মনে হয়েছে যে সীমাবদ্ধতা বা সমন্বয়হীনতা সেখানে কাজ করছে?
সমন্বয়হীনতা যেটি আসলে যখন যেখানে পানি উঠছে মানুষ সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে সেখানে ত্রাণ দিতে চলে যাচ্ছে, কিন্তু এর আগে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকার মানুষ যে পানিবন্দী হয়ে আছে সেই বিষয়টি তারা খোঁজ খবর না নিয়ে তারা কিন্তু একই এলাকার দিকে ঝুঁকছে। যেমন আমরা যদি দেখি যে বুড়িচুঙ্গা উপজেলা গোমতীর ভাঙনে প্লাবিত হয়েছে, ভাঙন যখন হয়েছে সেই খবরটি কিন্তু অনেক বেশি প্রচার হয়েছে, সবাই মনে করেছে যে বুড়িচুঙ্গা উপজেলাই শুধুমাত্র বন্যা কবলিত, কিন্তু পরবর্তীতে যে ব্রাহ্মণপাড়া উপজেলা প্লাবিত হয়েছে, দেবিদ্বার উপজেলা প্লাবিত হয়েছে, সেখানের মানুষেরও ত্রাণের প্রয়োজন আছে, সেই বিষয়টি কিন্তু আসলে এখনো কারো নজরে আসেনি, বা যারা স্বেচ্ছাসেবীরা ত্রাণ দিতে আসছেন তারা কিন্তু সেই খোঁজ খবরটি পাচ্ছেন না। অন্যদিকে নাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে, সেখানে চর্মরোগ দেখা দিয়েছে, কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত ঔষধ যাচ্ছে না বা কোনো সাহায্য সহযোগিতা যাচ্ছে না। তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে যে প্রশাসনিকভাবে আসলে প্রত্যেকটি ওয়ার্ডে বা প্রত্যেকটি ইউনিয়নে যদি খোঁজ খবর নিয়ে জানা যেত যে কোন ওয়ার্ডে কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়ে আছে, কোথায় আসলে ঔষধের দরকার, কার খাবার দরকার, কার রান্না করা খাবার দরকার, সেই বিষয়গুলো যদি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সেটি একটি নোটিশ আকারে জানানো যেত, তাহলে কিন্তু এই সমন্বয়হীনতা থাকতো না। তাহলে চট্টগ্রাম থেকে যারা এসেছে তারা কিন্তু 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ অর্থাৎ দক্ষিণের দিকে যে জেলাগুলো প্লাবিত হয়েছে সেই জেলায় আসলে ত্রাণ দিতে পারত বা সেখানকার মানুষ কিন্তু ত্রাণ পেত, কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত ত্রাণ এখনো যাচ্ছে না। অন্যদিকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা আসছেন তারা যদি ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এবং বুড়িচং সেই এলাকাগুলোতে ত্রাণ দেন তাহলে কিন্তু ওই এলাকার মানুষজন সহযোগিতা পাবেন, কিন্তু সেই রকম ভাবে কোনো তথ্য, সঠিক তথ্য আসলে না জানার কারণে মানুষ যে যেদিকে পারছে সেদিকেই ছুটে যাচ্ছে, যার কাছে যেদিক থেকে খবর আসছে সেই সেদিকেই যাচ্ছে, কিন্তু আসলে কে কোথায় কার কি লাগবে সেগুলো আসলে জানা সম্ভব হচ্ছে না। অন্যদিকে উদ্ধার তৎপরতার বিষয়টি হচ্ছে নৌযানের অভাব, যেহেতু দুইটি নদীর ভাঙন হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এলাকায়, সেখানে প্রচন্ড স্রোত, পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেখানে সাধারণ নৌকা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব না, সেখানে আসলে স্পিড বোট, ট্রলার, শক্তিশালী নৌযান সেগুলোর প্রয়োজন, আর সেখানে প্রশিক্ষিত উদ্ধার কর্মী দরকার, অর্থাৎ সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ব্যাপক পরিমাণে আসলে উদ্ধার তৎপরতা চালানো দরকার, কারণ সেখানে কিন্তু যতই সময় যাচ্ছে পানির পরিমাণ কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা যদিও দেখেছি সেনাবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ কাজ করছে, কিন্তু সেটি অপ্রতুল। তো সব মিলে একটি জেলা প্রশাসন এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে যদি উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা চালানো যেত তাহলে কিন্তু সব এলাকায় ত্রাণের সুষম বন্টন হতো, সাধারণ মানুষও কিন্তু চিকিৎসা সেবা পেত। তো এই হচ্ছিল মূলত কুমিল্লার ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর। তানভীর খন্দকার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি লক্ষ্মীপুরের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের আজকের আবহাওয়া কেমন? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর পানিবন্দী এখনো কত সংখ্যক মানুষ সেখানে রয়েছেন? দুপুরের পর থেকে আবহাওয়া কিন্তু পরিস্থিতি ভালো, কিন্তু আর যে পরিস্থিতি এর মধ্যে কিন্তু আমরা দেখেছি নতুন নতুন এলাকা কিন্তু আজও প্লাবিত হচ্ছে এবং পানিও বাড়ছে, অর্থাৎ বন্যার যে অবনতি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো যদি আমি আপনাকে এখন একটু দেখাতে চাই, এটি হলো যে লাহারকান্দি, যে সদর উপজেলা লাহারকান্দি একটা ইউনিয়ন, এই ইউনিয়ন সবচেয়ে যে একটি যোগাযোগ যে মাধ্যম সেটি হলো দক্ষিণ টু যোগীরহাট এবং ভবানীগঞ্জ সড়ক। এই সড়কে কিন্তু আমরা দেখেছি গতকালকের চেয়ে আজকে প্রায় 1 ফিট পানি কিন্তু উচ্চতা বেড়েছে। একই অবস্থা যে অন্য অন্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে দিগুলি, মান্দারি, লাহারকান্দি, যে বশিকপুর, সরসাহি, কুশাখালী, চন্দ্রগঞ্জ এবং যে পার্বতীনগর, দালাল বাজার এবং চর মনসা সহ যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়ে আছে প্রায় 8 লাখ মানুষ, যেটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত 5টি উপজেলার প্রত্যেকটি এলাকায় কিন্তু প্লাবিত, এবং এই যে এখনো কিন্তু মানুষ কিন্তু ছুটছেন, তারা আশ্রয় কেন্দ্রে ছুটছেন, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। তবে এই যে একটি বিষয় হচ্ছে যে ত্রাণ কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না, বিশেষ করে নৌকা এবং যাতায়াতের সমস্যার কারণে কিন্তু সেখানে কেউ ত্রাণ দিচ্ছেন, অনেকে এইভাবে অভিযোগ করেছেন। কেউ বলছেন যে এখন পর্যন্ত 10 দিন তারা না খেয়ে পানিবন্দী অবস্থা বাসায় আছেন, কিন্তু এখন পর্যন্ত তারা ত্রাণ পান নাই। অর্থাৎ
এখানে যে সমন্বয়হীনতার যে অভাব সেটি রয়েছে, অর্থাৎ সঠিকভাবে যারা ত্রাণ পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছেন না। এক এক ব্যক্তি এক একভাবে ত্রাণ পাচ্ছেন, কয়েকবার পাচ্ছেন, কিন্তু যারা পাওয়ার দরকার তারা পাচ্ছেন না। তো আমরা এখন এখানে যারা রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, প্রশাসন রয়েছে, সবার সাথে আমরা কিন্তু কথা বলেছি। তারা বলছেন যেন প্রত্যেকটি মানুষ যেন তারা ত্রাণ পান এবং যেন তারা সরকারি যে সহযোগিতা সেটা পান, এমনটি বলছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যে বৈষম্য যে শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্র শিক্ষার্থীরা রয়েছেন এবং বিএনপি জামাত যারা রয়েছেন তারাও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ত্রাণ দিচ্ছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে তারা মাঠে গিয়েছেন এবং বিএনপি যে শহীদুদ্দিন চৌধুরী আনি, এই যে আবুল খায়ের ভূঁইয়া এবং এই যে অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এই ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। অর্থাৎ যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত আছে এবং দুর্ভোগের কোনো কমতি নেই। পানি যে বাড়ছে, বন্যার যে অবনতি হচ্ছে সেটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ খুব সহসাই এই দুর্ভোগ থেকে অব্যাহতি মিলছে না। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এক সপ্তাহেও ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর বন্যা দুর্গত অনেক এলাকায়। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিতে কাজ করছে সরকারি বেসরকারি সংস্থা। নোয়াখালীর ৯ উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। এ পর্যন্ত ৯০৮টি আশ্রয় কেন্দ্রে ১,৬৩,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রেই গাদাগাদি করে থাকছেন নারী, শিশু, বয়স্ক সহ অসুস্থ লোকজন। সেখানে দেখা দিয়েছে খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। আজ পর্যন্ত সরকারি বেসরকারি কোনো এক ফোঁটা চাউল বা কোনো ত্রাণ পাই নেই। কিছু কিছু পাড়ার নিরীহ লোকদের মানে অনেক লোকের জায়গা দিচ্ছে, এইসব লোকেরা তো পায় না। রিমোট এরিয়া যেগুলো আছে সব জায়গাতে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আমরা চেষ্টা করছি পৌঁছানোর, কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলোতে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো এমত অবস্থায় আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে একত্রে যদি আমরা কাজ করি তাহলে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। সরকারি বেসরকারি উদ্যোগে মানুষের মাঝে দেয়া হচ্ছে নগদ টাকা, চাল ও শুকনো খাবার। দুর্গত এলাকায় কাজ করছে একাধিক মেডিকেল টিম। প্রথম আমাদের খাবারের একটু সমস্যা ছিল, এখন আমরা শুকনো খাবার পর্যাপ্ত পাচ্ছি। বিভিন্ন সংস্থা আসছে, প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, জেলাতে মেডিকেল টিম কাজ করছে। তো বাইরে থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ডাক্তাররা আসছে, বিভিন্ন ইতিমধ্যে ব্যক্তিগত পর্যায়ে অনেক হসপিটাল, আইসিডি, ডিআরবি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। গত 2 দিনে ভারী বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, যেটি শুরু থেকে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা রয়েছে, তার পাশাপাশি কিন্তু একই কারণে একজন মানুষ একাধিকবার পাচ্ছেন, আবার অনেকেই ত্রাণ বঞ্চিত থেকে যাচ্ছেন, এখন পর্যন্ত ত্রাণ পাননি, এরকম এলাকাও রয়ে গেছে। সেক্ষেত্রে কিভাবে সমন্বয় করা যায়, এতদিনেও কেন ঠিক করা যাচ্ছে না, বা সবার মাঝে কেন ত্রাণ পৌঁছানো যাচ্ছে না? প্রথমে একটি ভালো খবর দিয়ে শুরু করতে চাই। আমি এখন আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আমার পেছনে যদি দেখায়, এখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রটি একেবারে এখানকার স্টুডেন্টরা নিজেদের মতো করে ব্যবস্থাপনা করছেন এবং তাদের অসাধারণ একটি রেস্কিউ টিম রয়েছে। তারা যেখানে ত্রাণ পায়নি সেখানেই গভীর রাত, একেবারে ভোর রাত, যখন যেখান থেকে কল আসছে সেখানে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এবং উদ্ধার করে লোকজনকে এখানে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছে এবং এদের এই যারা এখানে আশ্রয় নিচ্ছে তাদেরকে সার্বক্ষণিক থাকা, খাওয়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা তারা করছে। ইতিমধ্যে এই আশ্রয় কেন্দ্রটির ম্যানেজমেন্টের সাথে যে শিক্ষার্থীরা রয়েছে তারা জানিয়েছে আমাকে, পুরো নোয়াখালী জেলাতেই তারা যেখানেই কেউ ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে, তারা যদি সহযোগিতা চায় তাহলে কোথায় ত্রাণের প্রয়োজন, কাকে ত্রাণ দিতে হবে, কোন এলাকাতে বেশি দুর্গত এবং কোন এলাকার মানুষ বেশি পানিবন্দী, এসব তথ্য দিয়ে তারা সহযোগিতা করছেন এবং প্রয়োজনে রেস্কিউ টিমের সাথে যারা ত্রাণ দিতে চান তাদেরকে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি তাদের নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই সাইটে যারা দুর্গত তাদের তথ্য আপ করা হচ্ছে। পাশাপাশি যারা সাহায্য চান তাদেরকে ওখানে নক করার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে একটি সমন্বিত কার্য প্রণালীর মধ্য দিয়ে তারা আসলে পুরো জেলার
বিশেষ করে আশপাশের এলাকাগুলোতে কোথায় কোথায় সবচাইতে ভার্নারেবল লোকজন রয়েছে, কোথায় কোথায় সবচাইতে ঝুঁকিপূর্ণ লোক, কোথায় ত্রাণের বেশি প্রয়োজন, কোথায় মানুষকে উদ্ধার করার প্রয়োজন, এই জাতীয় তথ্য দিয়ে এখানকার মানুষকে সহযোগিতা করছে। শুধু সহযোগিতা নয়, একসাথে তারা নিজেরাও উদ্ধার কাজ করছে, তারা নিজেরাই ত্রাণ কার্যক্রম করছে। এর মধ্য দিয়ে এই শিক্ষার্থীরা আশা করছেন যে পুরো বাংলাদেশে এবং পুরো নোয়াখালীতে এভাবে যদি একটি সমন্বিত কার্যপ্রণালী প্রস্তুত করা যায় এবং এর সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যোগ করা যায়, তাহলে একটি অসাধারণ কাজ হবে। বারবার কেউ ত্রাণ পাচ্ছে এমন ঘটনা ঘটবে না, কেউ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে এমনও ঘটনা ঘটবে না। পাশাপাশি এই শিক্ষার্থীরা জানিয়েছে যে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের এই মুহূর্তে চিকিৎসা দরকার, বিশেষ করে প্রসূতি মায়েরা রয়েছেন, তাদেরকে এই মুহূর্তে আজকে রাতেই বা ভোর রাতেই তাদেরকে হসপিটালে আনা দরকার, তার ডেলিভারি করা দরকার। এই কাজগুলোও কিন্তু এই শিক্ষার্থীরা করছেন। ইতোমধ্যে 3 জন প্রসূতি মাকে তারা উদ্ধার করে এনে গভীর রাতে এবং ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বর্তমানে ওই প্রসূতি মায়েরা এদের তত্ত্বাবধানে ছাত্রী হলে রয়েছে এবং নিবিড় পরিচর্যা করছেন শিক্ষার্থীরা তাদেরকে। এই মা এবং নবজাতক সবাই এখন কিন্তু সুস্থ রয়েছে, একেবারে ভালো রয়েছে। এটি একটি অসাধারণ দৃষ্টান্ত। এই শিক্ষার্থীরা মনে করছেন যে এভাবে যদি সবাই সমন্বিতভাবে কার্যপ্রণালী প্রস্তুত করে এবং সমন্বিতভাবে কাজ চালায়, তাহলে এই দুর্যোগ থেকে অচিরেই মানুষকে মুক্ত করা যাবে এবং এই দুর্যোগ থেকে সবাইকে সুষমভাবে যার যতটুকু সহযোগিতা দরকার তাকে ততটুকু সহযোগিতা দেয়া যাবে এবং কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেটি অর্জন করা যাবে। এটি হচ্ছে এখানকার শিক্ষার্থীদের বক্তব্য। অন্যদিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন সমন্বিত কার্যপ্রণালী তারাও শুরু করেছেন। বেসরকারিভাবে যারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন তাদেরকে বলা হচ্ছে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ত্রাণ সামগ্রী দিতে, তাহলে আর এখানে ওভারল্যাপিং এর সম্ভাবনা থাকবে না। নিঃসন্দেহে এটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসাধারণ এবং প্রশংসনীয় একটি উদ্যোগ। এই উদ্যোগ যদি বন্যা কবলিত সব জায়গায় নেওয়া যায়, সেক্ষেত্রে সবারই নিশ্চয়ই এই দুর্যোগ মোকাবেলায় আরো বেশি সহায়তা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে ফেনীতে ত্রাণ বিতরণকালে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভয়াবহ বন্যায়ও সারা দেশের আলেম সমাজ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের বেতন কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে তালিকা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেসব মসজিদ ওয়াকফ সম্পত্তিতে, সেগুলো ওয়াকফ বোর্ডের আওতায় নিয়ে একটি বেতন কাঠামো নির্ধারণ করার চেষ্টা করবে সরকার। সেবা সংস্থা আর যারা প্রতিনিধি আছেন তাদেরকে দুর্গত, পানিবন্দী এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আলেম ওলামারা জাতির দুর্দিনে আগেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। দুপুরে ফেনীর ফুলগাজীতে বন্যা কবলিত এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণ বিতরণ করেন। পরে নৌবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে হেলিকপ্টারে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন নৌবাহিনী প্রধান। মানুষকে উদ্ধার করার, সেটা আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এরপরে তাদের এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি। বন্যা মোকাবেলায় লক্ষ্মীপুরের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিনিয়ত বাড়ছে বন্যার পানি। পুরো জেলায় এখনও পানিবন্দী 8 লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এ সময় সবাই মিলে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি নেই 1 সপ্তাহ ধরে। আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন বানভাসীরা। আশ্রয় সংকটের পাশাপাশি বানভাসীরা ভুগছেন ওষুধ, সুপেয় পানি ও খাবার সংকটে।
গত এক সপ্তাহ ধরে ত্রাণ ও আশ্রয়ের খোঁজে লক্ষ্মীপুরের মানুষের এমন ছোটাছুটি। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৫ উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে দিশেহারা। ১৯৮টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে মাত্র ২৫,০০০ মানুষের। আশ্রয়কেন্দ্রেও স্বস্তি নেই। দিনে ও রাতে বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। এছাড়া পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। খাওয়া দাওয়ার সমস্যা আছে, খাওয়া দাওয়া এখন করতে পারতেছি না, চুলা নাই, কিছু নাই। সব জায়গায় মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। মানুষের খাওয়ার পানির অসুবিধা, থাকার পানির অসুবিধা, রান্না করার অসুবিধা, সব দিক দিয়ে মানুষ অসুবিধার মধ্যে আছে। আমাদের একজন ভাই এখানে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। উনি বাড়িতে কিছুটা অসুস্থ ছিল, তবে এখানে মনে হচ্ছে ঠান্ডাজনিত কারণে ওনার অন্য কোনো সমস্যার কারণে হয়তো বা উনি রাতে মারা গিয়েছেন। বানভাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ৬৬টি মেডিকেল টিম গঠন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। সরকারি ও ব্যক্তি উদ্যোগে পৌঁছানো হচ্ছে ত্রাণ সহায়তা। আমরা সিভিল সার্জনের সাথেও যোগাযোগ রেখেছি আমাদের স্বাস্থ্য সেবাগুলো যেন অব্যাহত থাকে সেই বিষয়ে উনি কাজ করছেন। আমাদের ৬৪টি মেডিকেল টিম রয়েছে। সরকারিভাবে যে বরাদ্দটা পেয়েছি এই বরাদ্দটা আমরা ইওনোদেরকে ভাগ করে দিচ্ছি। আমরা ইওনোরা তারা চাল এবং অন্যান্য শুকনো খাবার কিনে শুকনো খাবারের প্যাকেট তৈরি করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। এদিকে নোয়াখালীর ৯ উপজেলায় সরকারি তালিকাভুক্ত আশ্রয়কেন্দ্র ছাড়াও শহর ও গ্রামের বিভিন্ন উঁচু দালানগুলোতে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। এখানেও পর্যাপ্ত পরিমাণে নেই ওষুধ, পানি ও খাবার। তবে সরকারি ও ব্যক্তি পর্যায়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষ পাচ্ছেন কিছুটা সুযোগ সুবিধা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় গত বৃহস্পতিবার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় শতাধিক গ্রাম। বাড়িঘর পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। উঁচু রাস্তার ওপরে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কুমিল্লার বুড়িচংয়ে ২২ আগস্ট পানির তোড়ে ভেঙেছে গোমতী নদীর বাঁধ। এতে হুহু করে পানি ঢুকে পড়ে লোকালয়ে, মুহূর্তেই তলিয়ে যায় জনপদ। বাঁধ ভাঙার সময় খালি হাতেই ঘর ছাড়েন বুড়বুড়িয়া এলাকার গৃহিণী নয়নমণি। এখন ছাউনির নিচে দিন কাটছে তার পরিবারের। ঘরের ভিতরে এমন কোনো জিনিস বাদ নাই ছিল না, আমরা কিছু নিয়ে করতে পারছি না। আমরা এই বছর বিটাতে ছিল আমরা যে অবস্থাতে ছিলাম এখন মনে করেন কিছু নাই, একদম ফুল ফকির, আমাদের কিচ্ছু না, একটা গাছও নাই বাড়িতে। গোমতীর বাঁধে ভাঙনে এমন শত শত পরিবার মানবেতর দিন কাটাচ্ছে বাঁধের ওপর। স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তারা। ৭,৫০০ টাকা আমার ছিল ঘরের ভিতরে, আমি টাকাটা অনেক সুযোগ পাইনি। বাড়তে 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 অন্তত হয়েছে ৫০০ ফুট আর ভাঙবো। পানির তোড়ে প্রথম দিনে গোমতীর বাঁধের ৩০ ফুট অংশ ধসে যায়। সময় গড়ানোর সঙ্গে বেড়েছে ভাঙনের পরিমাণ আর লোকালয়ের ক্ষয়ক্ষতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হলেও আগামী ৫ দিনের মধ্যে রাজশাহী অঞ্চলে বন্যার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান। বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রবাহ ১৫.28 মিটার। গত ২৪ ঘন্টায় রাজশাহী অংশে পানি বেড়েছে ০.03 মিটার। পানি ১৮.৫ মিটারের ওপরে প্রবাহিত হলেই তা বিপদসীমা অতিক্রম করবে। ভারতের ঝাড়খণ্ড ও বিহারে বন্যার কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট সোমবার খুলে দেওয়া হয়। এতে ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়ে ভারত। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি ৭ সেন্টিমিটার বেড়ে ২০.৫ মিটারে প্রবাহিত হচ্ছে। একদিনের বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে মেহেরপুরের নিচু এলাকায়। পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। রবিবারের টানা বৃষ্টিতে গাংনীর জোরপুকুরিয়া গ্রামের ১০ থেকে ১৫টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাঁটু পানিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গৃহপালিত পশু নিয়েও বিপাকে ওইসব পরিবার। দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে যশোরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে শহরের বেশ কিছু এলাকা এখনও পানির নিচে। তলিয়ে রয়েছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল।
পথে ঘাটে বাড়িতে ডুবে গেছে, বাড়াইনির ক্ষমতা নাই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সময়তে ফাঁকায় বাড়াতে পারছি না, বাচ্চারা এড়া দিতে পারছি না, অনেক ঝামেলা। টানা বৃষ্টি আর বন্যায় স্থবির হয়ে পড়েছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য খাতুনগঞ্জে বেচাকেনা কমে যাওয়ায় পচনশীল পণ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক জেলা। বন্যার পানি উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ফেনী অংশে। এছাড়া সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা হয়েছে প্লাবিত। প্রকৃতির এই বৈরী আচরণের প্রভাব পড়েছে দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সৃষ্ট বন্যায় কমে গেছে বেচাকেনা, স্থবির হয়ে পড়েছে আড়তদার শ্রমিকদের কার্যক্রম। বেশি বিপাকে পড়েছেন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। যেখানে আগে 200-300 বিক্রি হচ্ছে, 400-500 বিক্রি হয়, এখানে বিক্রি হচ্ছে 200-250-300 বস্তা এরকম বিক্রি হচ্ছে। আমার যে এই পুঁজিটা আছে, পুঁজিটা হারালে তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই মনে যাক, যদি শান্ত হয় তখনই বেচা কেনা খুবই কম। একদিকে বেচা বিক্রি কম, অন্যদিকে বন্যায় চট্টগ্রামের সাথে দেশের অন্য জেলার সড়ক যোগাযোগ প্রায় বন্ধ। এতে আমদানি পণ্য যথাসময়ে বিক্রি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন মোকাম যে খাতুনগঞ্জে যে পণ্যটি আসতো সেটি বিভিন্ন রাস্তায় ব্লক হয়ে আছে, পানির কারণে আসতে পারছে না, এবং এখান থেকে যে পণ্যগুলো যেত সেগুলো যেতে পারছে না। যে দেশের বর্তমান পরিস্থিতি যেটা আছে, আমার মনে হয় সেটা কয়েকদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আশা করি আমরা নির্বিঘ্নে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো, এটা আমরা প্রত্যাশা। খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়। গেল কয়েকদিনে সেটি 4 ভাগের 1 ভাগে নেমেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এখনও 174 জনের সন্ধান মেলেনি বলে দাবি করছেন স্বজনরা। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া 6তলা ভবনটি থেকে আজও আগুনের ধোঁয়া বের হচ্ছে। প্রচণ্ড তাপ থাকায় উদ্ধার কাজ শুরু করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ডাম্পিং শেষে স্বজনদের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজী টায়ার কারখানায় কাজ করেন অন্তত 5000 কর্মী। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্ট হামলা ও লুটপাট চালানো হয় কারখানাটিতে। এরপর থেকে বন্ধ ছিল কারখানাটি। রবিবার বিকালে কারখানার মালিক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাতে কারখানায় ঘটে আগুনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, লুটপাট করতে আসা একটি পক্ষ কারখানাটিতে আগুন লাগিয়েছে। 21 ঘন্টা পর সোমবার সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না। আমরা পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, ডাম্পিংয়ের কাজ কতখানি এগোলো এবং এখন পর্যন্ত কোনো মরদেহ আর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কিনা? আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিট এই 6তলা এই ভবনটিতে, গাজী টায়ারের এই ভবনটিতে যে তারা ডাম্পিংয়ের কাজ করছে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কারো অস্তিত্ব পায়নি বা কারো কোনো মরদেহ উদ্ধার করেনি। আমাদের কিন্তু তারা জানিয়েছেন যে প্রচণ্ড তাপের কারণে তাদের সেই উদ্ধার কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই অগ্নিদগ্ধ হওয়া পুড়ে যাওয়া এই 6তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে তারা পানি দিয়ে সেই আগুনের তাপ নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন। তো আপনি জানেন যে এই ঘটনায়, এই আগুন দেওয়ার ঘটনায় কিন্তু এটা তদন্ত করার জন্য জেলা প্রশাসনের 8 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেটা কিন্তু 10 কার্যদিবসের মধ্যে সেই প্রতিবেদন দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল থেকে সেনাবাহিনী এবং বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা কয়েক দফা এই পড়ে যাওয়া এই গাজী টায়ারের বিভিন্ন এই প্রধান গেটের এই কারখানাটির প্রধান ফটকে সকাল থেকেই প্রায় 74 জন যেই নিখোঁজের
দাবি করছে, যেই নিখোঁজের দাবি করছে স্বজনরা, তারা কিন্তু এই প্রধান গেটের ফটকে তারা অবস্থান নিয়েছে। তারা যেই বিষয়টি জানিয়েছেন, যারা তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের তেমন সহযোগিতা করছে না, এমন কিন্তু তারা অভিযোগ করেছেন যে গতকাল থেকেই তারা গভীর রাত পর্যন্ত তারা অপেক্ষা করেছে, পুনরায় আবার আজকে সকাল থেকেও এখানে এসেছে। অন্তত তাদের স্বজনদের যদি জীবিত অবস্থায় থাকে তারা তাদের সন্ধান চান, বা যদি মৃত হয়ে থাকে, এখানে আগুনে পুড়ে যদি কারো মৃত্যু হয়ে থাকে, অন্তত তাদের লাশটুকু তারা ফিরে পেতে চান, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। কিন্তু এইদিকে ফায়ার সার্ভিস এই আগুনের যেই ডাম্পিং এর কাজ হচ্ছে সেটা শেষ হওয়ার পর তারা প্রতিটি ফ্লোরে তারা সন্ধান চালাবেন যে কারো কোনো এখানে কোনো মরদেহ বা কোনো নিখোঁজ ব্যক্তি এখানে আছে কিনা, তারা সেই বিষয়ে তারা পরে আমাদেরকে জানাবেন, তারা উদ্ধার কার্যক্রম চালাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজী টায়ারের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। বন্যায় ক্ষতিগ্রস্ত চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক সংস্কার করছে সামাজিক সংগঠন সেবা সংঘ। সকালে পিকআপ ভর্তি ইট ও বালি নিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সড়কের গর্ত ভরাটের কাজ করেন। এতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী এলাকায় ত্রাণ নিয়ে যাওয়া চালকদের মাঝে স্বস্তি ফিরছে। 15 কিলোমিটারের এই সড়কের 10 কিলোমিটার অংশ খানাখন্দের কারণে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত 1 মাস ধরে সড়ক বিভাগের সংস্কার কাজ বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের প্রতিনিধিরা। বন্যার কারণে 4 দিন বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আন্তনগর ট্রেন তুর্না এক্সপ্রেস। এরপর রাত 11:15টায় চট্টগ্রাম ছাড়ে ঢাকাগামী চট্টগ্রাম মেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবগুলো ট্রেন চলবে। বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে 2টি রেল লাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ট্রেন চললে যাত্রীদের বিপদের পাশাপাশি রেল সম্পদেরও ক্ষতি হওয়ার শঙ্কায় বন্ধ রাখা হয়েছিল ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় 6 আওয়ামী লীগ নেতা সহ অজ্ঞাত 6,000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে এনায়েতপুর থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত 4 আগস্ট এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে 5 থেকে 6,000 মানুষ পেট্রোল বোমা ও অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। এ সময় লুট করা হয় থানার অস্ত্র। থানায় আগুন দেওয়ার পাশাপাশি ওসি সহ 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে থানা থেকে 13 পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সকালে মুহুরী ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ওসি জানান, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। এর অংশ হিসাবে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। গ্রেপ্তার বাচ্চুর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। তিন বছর ধরে জয়পুরহাটের একটি গ্রামে একাধিক কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে পথে বসেছেন কেউ কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, তারা রাজনৈতিক দলাদলি, গ্রাম্য রাজনীতি ও প্রতিহিংসার শিকার। এসব ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মরে গেছে 1.5 বিঘা জমির লাউ গাছ, নষ্ট হয়েছে কয়েকশো মণ সবজির সম্ভাবনা। গেল বৃহস্পতিবার অথবা শুক্রবার রাতে জয়পুরহাটের কুজাইল করিমপুর গ্রামে এই ক্ষেতের সব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক বলছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ সমর্থকরা তার গাছ কেটে থাকতে পারে। 10 বিঘা জমির মাঝখান থেকে প্রায় 1.5 বিঘা জমি আমার
রাতের অন্ধকারে সবজির গাছ কেটে দিচ্ছে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীরা, কেটে দিয়ে আমাকে বর্তমান অর্থনৈতিকভাবে পঙ্গু করার তাদের উদ্দেশ্য। প্রতিপক্ষকে ঘায়েল করতে গেল ৩ বছর ধরে এভাবে ৪-৫ জন কৃষকের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, তবে থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। কয়েক বছর থেকে গাছ কাটাকাটি শুরু হয়েছে প্রতিহিংসামূলক, গত বছরও কাটছিল। রাতের অন্ধকারে কেবা কাহারা গাছ কাটে দেয়, যে চরম একটা ক্ষতি করছে। গত বছর আমারও এই টাইমে এই একই অবস্থা, আমারও গাছ কাটেছে এভাবে। এর আগে ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেননি, তবে শনিবার বিকেলে লাউ গাছ কাটার অভিযোগ করা হলে বিষয়টি তদন্তের কথা জানায় পুলিশ। অভিযোগ দিয়েছে, তো সত্যতা পাইলে ব্যবস্থা না হবে, মানে ঘটনা ঘটছে, এখন কারা করছে এগুলো তো তদন্ত করতে হবে। অভিযোগ পাওয়া গেছে, হ্যাঁ তদন্ত সবাইকে ব্যবস্থা না হবে। সবজি ক্ষেত নষ্টকারীদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর ২ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাদেকপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কালীসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা। দুজনই পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার ছাত্রী ছিল। স্বজনরা জানায়, শুক্রবার বিকালে তারা মাদ্রাসায় যায়। শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা সেখানে নেই। শিক্ষকরা জানান, কথা না শোনায় তাদের শাসানো হয়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওভারটাইম অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৮টা থেকে পলাশবাড়ি এলাকায় মহাসড়কের 2 লেন অবরোধ করেন স্কাইলাইন গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে 3 ঘন্টা পর তাদের সড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে নির্ধারিত সময়ের পরে এবং সরকারি ছুটির দিন সহ অন্য দিনেও তাদের দিয়ে বাড়তি কাজ করানো হয়, তবে ওভারটাইমের টাকা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে কারখানার কর্মকর্তাদের বিরুদ্ধে। জঞ্জাল দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ৮ জনের পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই আন্দোলন থেকে জাতি শিক্ষা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে পিরোজপুরে আন্দোলনে নিহত 4 জনের পরিবারের মাঝে সহায়তা দেন তিনি। এদিকে নেত্রকোনার মুক্তারপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের 10 জন নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।